দেখেন আমরা কথা 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 বলতে গেলে আমাদের শুধু গ্রামার শিখলে হবে না, পাশাপাশি স্পিকিং প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমি প্রত্যেকটা ক্লাসে যেগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি, যেমন এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু কথা বলার জন্য বেশি প্রয়োজন হয়। গ্রামার তো থাকবে, পাশাপাশি এইগুলো আমাদের বেশি প্রয়োজন। আমার একটু সাহায্য দরকার, ছোট ছোট কথা যেগুলো খুব ছোট, কিন্তু এগুলো আমাদের দৈনন্দিন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হুম। ওকে, হ্যাঁ। আচ্ছা, একটু মিউট রাখেন। তো বলা হচ্ছে ছোট ছোট যে শব্দগুলো, ছোট ছোট যে সেন্টেন্স গুলা, এগুলো কিন্তু আমাদের বেশি প্রয়োজন। দেখেন আমরা কষ্ট করে এখানে সময় ব্যয় করতেছি, তাহলে কেন আমরা ভাষাটা শিখতে পারবো না? আমাদের সময়ের মূল্য দিতে হবে, তাই না? আমরা যে সময়টা এখানে দিচ্ছি, এটা যেন অবশ্যই অবশ্যই বৃথা না যায়। এটা কিন্তু একটু মনে রাখতে হবে। আচ্ছা, তো এখানে আমরা এগুলো শিখবো, তার আগে আমি আজকে আরেকটু বিষয় দেখিয়ে আসি। হোমওয়ার্ক পাঠিয়েছেন মিম আপা, দেখলাম প্রেজেন্টেশন অনেক ভালো, কিন্তু এখানে ভার্বের কিছু কিছু ত্রুটি আছে। হ্যাঁ, যেমন ভার্বের ত্রুটি বলতে, প্রথম যে প্রেজেন্টেশনটা, এটা খুবই ভালো হয়েছে, কিন্তু এখানে ভার্বটা আরো সঠিকভাবে খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। অনেক বাক্যে দেখেছি ভার্ব বাদ পড়ে গিয়েছে। আমি এটা বলে দিব, আবারও শুনবো, শুনে এটা বলবো। ইয়াসিন ভাইও এটা করবেন, হোয়াটসঅ্যাপে দেখবেন ভয়েস অপশন রয়েছে, রেকর্ড। এই ভয়েস রেকর্ডটা করে যে কোনো বিষয়ের উপর আপনি প্রেজেন্টেশন দিবেন। এটা খুবই সহজ কাজ। আপনি মাই পেন, মাই টেবিল, মাই রিডিং রুম, মাই মাদার, মাই ফাদার, যে কোনো বিষয় সম্পর্কে আপনি ইংরেজিতে কথা বলতে হবে। মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, তাহলে বাস স্ট্যান্ড সম্পর্কে ইংরেজিতে বলতে হবে, বাস স্ট্যান্ডটা কেমন। দেখেন এই যে জায়গাটা, আমি আজকে একটু স্পোকেনের রুলগুলো একটু বলি। আমাদের এইগুলো না জানলে আমরা কথা বলতে পারি না। আমি আপনাদের মনে হয় দেখিয়েছিলাম, তারপর আরো কিছু কিছু রুল একটু দেখাই। এগুলো ছাড়া বাক্য তৈরি হয় না। আমরা অনেক সময় বলি না যে আমি এখনো কাজটি করিনি, আমি এখনো তাকে টাকা ধার দেয়নি, আমি এখনো গোসল করিনি। এই যে এখনো শব্দটা থাকলে ইয়েট বসে, এখনো শব্দটা থাকলে ইয়েট বসে। আমির হোসাইন ভাইয়া, আসসালামু আলাইকুম। ক্যান ইউ হেয়ার মি? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ভালো আছি, আলাইকুম। ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো বলা হচ্ছে যে এখানে ইয়েট দিয়ে, অর্থাৎ সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ইয়েট টু প্লাস ভার প্লাস এক্সটেনশন। হ্যাঁ, আপনারা এটা পড়বেন। যেমন সাবজেক্টের পরে অ্যামিজার, যে কোনো একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে, হয় অ্যাম, না হয় ইজ বা আর। এরপর ইয়েট টু দিতে হবে। ইয়েট টু কি দিতে হবে? এই ইয়েট টু শব্দের অর্থ হচ্ছে এখনো। যেমন আমি এখনো যাইনি, এখনো আমি গোসল করিনি, এখনো আমি পড়াটা রেডি করিনি। আচ্ছা, এখনো আমি বিয়ে করিনি, তাহলে কি হবে? দেখেন, আমি এখনো নামাজ পড়িনি, আই এম ইয়েট টু সে প্রেয়ার। আমি এখনো তাকে টাকা দেয়নি, আই এম ইয়েট টু গিভ হিম মানি। আমি এখনো বাজারে পৌঁছাইনি, আই এম ইয়েট টু রিচ দ্য মার্কেট। দেখেন প্রত্যেকটা জায়গায় যে আমি এখনো বাজারে পৌঁছাইনি, বাক্যটা কিভাবে গঠন করলাম? প্রথমে সাবজেক্ট দিয়েছি আই, সাবজেক্ট কি দিয়েছি? আই। এরপর অ্যাম দিয়েছি, আই অ্যাম। আই অ্যাম, এরপর ইয়েট টু দিতে হবে। আমার রুল অনুসারে বলছে যে সাবজেক্টের পরে অ্যাম ইজার, তারপর ইয়েট টু, তারপর হচ্ছে মূল ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। দেখেন, সাবজেক্ট প্লাস অ্যাম ইজার প্লাস ইয়েট টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। বলা হচ্ছে আমি এখনো তাকে টাকাটা দেইনি, আই এম ইয়েট টু গিভ হিম দা মানি। আমি এখনো বিয়ে করিনি, আই এম ইয়েট টু ম্যারি। আমি এখনো কাজটি করিনি, আই এম ইয়েট টু ডু দা ওয়ার্ক। কি হবে? আই এম ইয়েট টু ডু দা ওয়ার্ক, আমি এখনো কাজটি করিনি। তাহলে এইটা হচ্ছে আমরা ইয়েট টু দিয়ে করব। এই বাক্যগুলা কি দিয়ে করব? ইয়েট টু। দেখেন করিনি, যদি বলা হয়, আমি যদি শুধু এইটুকু বলি যে আমি তাকে টাকা দেয়নি, এখনো শব্দটা আমি বাদ দিয়ে দিলাম, বাক্যটা কি থাকলো? আমি তাকে টাকা দেয়নি। এটা কোন টেন্সের ভিতরে পড়ে বলা যাবে? হুম আমি তাকে টাকাটা দেয়নি, এখনো শব্দটা বাদ দিলাম। না, টাকা দেয়নি বললে এটা পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ। পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ। আমরা টেন্সটা ভালো করে আইডেন্টিফাই করব। দেখেন কিভাবে আপনি বুঝবেন যে স্যার এটা পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ। এটা বোঝার খুবই একটা সুন্দর উপায় রয়েছে। উপায়টা হচ্ছে কি? উপায়টা হচ্ছে দেখেন, বলা হচ্ছে তাকে টাকা দেয়নি, অর্থাৎ এটা হচ্ছে অতীতকালে বোঝাচ্ছে। আপনি যদি বলেন যে প্রেজেন্ট ইনডেফিনিট, সেটাও অবশ্যই হবে। কিভাবে হবে? আমি বলেছিলাম তিনটা টেন্স, তিন প্রকার টেন্সের বাংলা নেগেটিভ অর্থ একই রকম শোনা যায়। ভালোভাবে শুনবেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য যদি বলি, আমি ভাত খেয়েছি, আমি স্কুলে গিয়েছি, সে আমাকে একটা কলম উপহার দিয়েছে। অর্থাৎ ইয়াসি ইয়াসো থাকলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নেগেটিভ করতে গেলে একটা নি বা নাই আনতে হয়। যেমন
আমি ভাত খেয়েছি। এটাকে কি আমরা কখনো এমন ভাবে বলি যে আমি ভাত খেয়েছি না? এটা বলি না, এটা অশুদ্ধ, এটা ভুল। এটাকে কিভাবে আমরা বলি? আমি ভাত খাইনি। তাহলে আপনি যেটা বলেছেন প্রেজেন্ট, এটাও এক প্রকারের সঠিক, কিন্তু এটা যদি আমি পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ মনে মনে ধরে নেই যে আমি তাকে টাকা দিয়েছিলাম, আর এইটার নেগেটিভ বা না বোধক কি হবে? আমি তাকে টাকা দেয়নি। দেখেন, আমি এই এখনো শব্দটা বাদ দিলাম, ইয়েট বাদ দিয়ে আমি করতে চাচ্ছি। তো আমি তাকে টাকা দেয়নি, পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ। আর পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ করতে গেলে কি আসে আমাদের? নিশ্চয়ই মনে আছে, ডিড নট আসে, অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করতে হয়। তো যেহেতু যেহেতু এটা নেগেটিভ বাক্য, তাহলে এখানে ডিড হবে না, ডিড নট হবে, অর্থাৎ আই ডিড নট। আর ডিড এর পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে, প্রেজেন্ট ফর্ম, ভি ওয়ান ফর্ম। তাহলে কি হবে? আমি তাকে টাকা দেয়নি। আই ডিড নট, এখানে গেভ হবে না, গিভ হবে। আই ডিড নট গিভ হিম মানি। দেখেছেন? ভালোভাবে বুঝবেন, যতক্ষণ না বুঝবেন আমি ব্যাখ্যা দিয়ে দিয়ে বোঝাতে থাকবো। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ যেমন, যে মানে বাংলাটা যেমন আমি ভাত খাইনি, পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভটাও একই রকম। যদি বলি আমি ভাত খেয়েছিলাম, এটা অ্যাফার্মেটিভ। আর নেগেটিভটা কি হবে? নেগেটিভটা হবে হচ্ছে আমি ভাত খেয়েছিলাম না। এটা বলা যায় না, এটা ভুল বাক্য, আমি ভাত খাইনি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ একটা বাংলা বাক্য আর পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা নেগেটিভ বাংলা বাক্য একই রকম শুনতে। আরো একটা টেন্স আছে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এই পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা বাক্যটাও কিন্তু এর নেগেটিভ বাক্যটা ঠিক একই রকম। তার মানে বলা যায় তিনটা টেন্স, এরা একই মায়ের পেটের তিন বোন, তিনটা মেয়ে, এদের কিন্তু একই, নেগেটিভ শব্দটা শুনতে একই, কিন্তু আপনাকে করতে হবে ভিন্ন ভিন্ন নিয়মে। আমি যদি বলি আমি ভাত খাইনি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মে নেগেটিভ যদি করেন কি হবে? আই হ্যাভ নট ইটেন রাইস। এর বাংলা অর্থটা হচ্ছে আমি ভাত খাইনি। আবার পাস্ট ইনডেফিনিট টেন্সে যদি বলি আমি ভাত খাইনি, আই ডিড নট ইট রাইস। আবার যদি পাস্ট পারফেক্ট টেন্সে বলি আই হ্যাড নট ইট রাইস। আই, এখন বলবেন স্যার আমরা পরীক্ষায় আসলে কিভাবে কোনটা ধরে করব? এখন এখানে হচ্ছে এর আগে বা পরে, বাম পার্শ্বে বা ডান পার্শ্বে কোন ধরনের বাক্য রয়েছে এইটা দেখে আপনাকে বুঝতে হবে যে এটা আমাকে কিভাবে করতে বলতেছে। আমি কি পাস্ট টেন্স ধরে করব, নাকি ফিউচার মানে প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ ধরে করব, নাকি অন্য কোনো ভাবে করব, এটা আপনাকে নির্ভর করবে হচ্ছে আপনি ওর আগে পরে কোনো বাক্য আছে কিনা। হুম? আচ্ছা, আরেকটি দেখেন, এই নিয়মটা আমাদের খুব প্রয়োজন পড়ে, যেটা হচ্ছে হার্ডলি। হার্ডলি শব্দের অর্থ হচ্ছে খুবই কম বা কদাচিৎ। হুম, আগে পরে বলতে কি, হ্যাঁ, অর্থাৎ যদি শুধু এমন একটা বাক্য থাকে, সিঙ্গেল একটা বাক্য যে আমি ভাত খাইনি, ওর আগে বা পরে অন্য কোনো বাক্য নেই। আপনাকে আমি হঠাৎ করে বললাম যে মিমাপা আপনি বলেন তো আমি ভাত খাইনি, তখন আপনি এটা ইচ্ছা মতো যে কোনো টেন্স, ওই যে তিনটা টেন্স বলেছি, ওর যে কোনো একটার নিয়ম অনুসারে নেগেটিভ করতে পারবেন। কিন্তু ওই বাক্যের, যেমন যদি বলছে যে তাহারা স্কুলে গিয়েছে, স্কুলে গিয়ে সে খেলা করেছে, তারপর টিফিন দিয়েছে, হুম, তারপর কিন্তু সে টিফিনে ভাত খায়নি। কিন্তু দেখেন এইখানে আমি প্রত্যেকটা বাক্য কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে বলতে এসেছি। আর তারপর বললাম কি টিফিন দিয়েছে কিন্তু টিফিনে সে ভাত খায়নি। তাহলে এখানে আপনি বুঝবেন যে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে ওই বাক্যটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভে করতে হবে। অর্থাৎ ওর আগে বা পরে যদি কোনো বাক্য থাকে, তাহলে বুঝতে হবে যে এই বাক্যগুলো কোন লাইনে আছে, কোন টেন্সের ভিতরে যাচ্ছে, সেই অনুসারে আপনাকে ওখানে করতে হবে। যদি ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আগে কিছু বাক্য থাকে, তাহলে ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম ধরে নেগেটিভ করবেন। আচ্ছা, যাই হোক, অনেক কথা বললাম। আমি এখনো তাকে টাকা দেয়নি, আই অ্যাম ইয়েট টু গিভ হিম মানি। আমি এখনো বাজারে যাইনি, আই অ্যাম ইয়েট টু রিচ দ্য মার্কেট। হার্ডলি মানে হচ্ছে খুবই কম বা কদাচিৎ বা প্রায়ই না। এই বাক্যে খুবই কম বা কদাচিৎ, প্রায়ই না, এই ধরনের নেগেটিভ অর্থ প্রকাশ করলে হার্ডলি ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? হার্ডলি। যেমন আমি খুবই কম চা খাই। দেখেন এই হার্ডলি কথাটার ভিতরে মনে রাখবেন যে এখানে একটা নট থাকে, NOT। হার্ডলি এর ভিতরে মনে মনে ভেবে নিতে হবে এখানে একটা নট থাকে। এখানে কি থাকে? নট। যেমন বলা হচ্ছে কি আমি খুবই কম চা খাই, অর্থাৎ আমি চা খাই না বললে চলে। তুমি আমাকে খুবই কম ভালোবাসো, ইউ ইউ হার্ডলি লাভ মি। অর্থাৎ তুমি আমাকে খুবই কম ভালোবাসো, এটার অর্থ হচ্ছে তুমি আমাকে তেমন একটা ভালোবাসো না, তোমার ভালোবাসাটা আমার প্রতি খুব কম, এটা আমি বুঝতে পারি। তো এখানে ওই নট কথাটা দেওয়া হয় না, এর পরিবর্তে এখানে হার্ডলি ব্যবহার করা হয়। এখানে আমরা কি ব্যবহার করি?
হার্ডলিটা ব্যবহার করি এই নটের পরিবর্তে। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন। আরো আছে দেখেন, আমি খুবই কম চা খাই, আই হার্ডলি টেক টি, ইদানিং তোমাকে দেখাই যায় না। এই বাক্যগুলো কিন্তু আমরা প্রায়ই বলি, দেখবেন কথার ভিতরে আপনি কাউকে বলছেন যে ইদানিং তো তোমাকে দেখাই যায় না, তুমি কোথায় থাকো। তাহলে ইউ হার্ডলি সি ইউ, আই হার্ডলি সি ইউ। তো এখানে এই বাক্যগুলো কিভাবে করবেন, সাবজেক্টের পরে হার্ডলি দিবেন, তারপরে ভার্ব দিবেন। সাবজেক্টের পরে হার্ডলি দিতে হবে, তারপর ভার্ব দিতে হবে, তারপর অবজেক্ট দিতে হবে। এখান থেকে আরো বাক্য তৈরি করা যায়। সে খুব কমই স্কুলে আসে, সে খুব কমই মিথ্যা কথা বলে, সে খুব কমই কফি পান করে। তাহলে এই নিয়মগুলো হার্ডলি ব্যবহার। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, হার্ডলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মে বসবে। থ্যাংক ইউ, সঠিক বুঝতে পেরেছেন। এই যে ভার্বের এখানে বলা হচ্ছে ভার্বের ভি ওয়ান, তো এটা লিখেছি ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, এরপর দেখেন একটা হচ্ছে লাইকলি টু, সম্ভাবনা। বাংলা বাক্যের শেষে সম্ভাবনা আছে বা ছিল থাকলে লাইকলি টু ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হবে? লাইকলি টু। আচ্ছা, লাইকলি টু ব্যবহার করা হবে। যেমন দেখেন, বলা হচ্ছে সম্ভাবনা আছে। আপনার মনে করেন বাড়ির পাশে আপনার এক আত্মীয়, সে খুব পড়াশোনা করেছে। আপনি বলছেন যে হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। আকাশে প্রচন্ড মেঘ করেছে। আপনি কাউকে বলছেন যে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হুম তারপরে মনে করেন একটা ছেলে খুব পড়াশোনা করতেছে, দিন রাত পড়তেছে। তো আপনি তাকে বলছেন যে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, বা তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল। তাহলে দেখেন এই বাক্যগুলো আমরা হার্ডলি, হ্যাঁ, লাইকলি টু ব্যবহার করব। লাইকলি টু অর্থাৎ সাবজেক্ট প্লাস অ্যামিজার বা অজয়ের, প্রেজেন্ট টেন্স হলে অ্যামিজার, আর পাস্ট ফর্ম হলে অজয়ের। তারপর লাইকলি টু, তারপর ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, হাফিজ ইজ লাইকলি টু গেট এ প্লাস। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ইট ইজ লাইকলি টু রেইন টুডে। দেখেন এইগুলা, এই বাক্যগুলো আজকে থেকেই ইংলিশে চর্চা করবেন। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কি হবে? ইট ইজ লাইকলি টু রেইন টুডে। তারপর তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল। দেখেন যেহেতু এখানে পাস্ট ফর্ম ব্যবহার করেছি, চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল, তখন আপনাকে কি ব্যবহার করতে হবে? অজ বা ওয়ার। তাহলে ইউ এর পরে তো অজ বসে না, ইউ আর লাইকলি টু গেট দ্য জব। ইউ আর লাইকলি টু গেট দ্য জব, তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল। আচ্ছা, এরপর একটা রুল দেখব, ইট ইজ হাই টাইম। হুম ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে ইহাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম এটার বাংলা অর্থ হচ্ছে ইহাই উপযুক্ত সময়। এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়। ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। তোমার কেরিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়। এই বাক্যগুলো আমরা ইট ইজ হাই টাইম দিয়ে করব। ইট ইজ হাই টাইম প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ইট ইজ হাই টাইম এর পরে একটা টু দিতে হয়। আমার মেইন অংশটুকু হচ্ছে ইট ইজ হাই টাইম টু, এইটুকু হচ্ছে কিওয়ার্ড। এটা মনে রাখবেন, ইট ইজ হাই টাইম টু, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর এক্সটেনশন। দেখেন বলছে যে ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। কি বললাম? ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। তোমার কেরিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু বিল্ড আপ ইউর ক্যারিয়ার। অর্থাৎ মনে রাখবেন, ইট ইজ হাই টাইমের বাংলা অর্থটা হচ্ছে এটাই উপযুক্ত সময়। আপনি কাউকে বলছেন যে এখন এটাই উপযুক্ত সময় তাদেরকে সাহায্য করার। এটাই উপযুক্ত সময় জমিতে বীজ বপনের সময়। দেখবেন বর্ষাকালে মাটি নরম হয়ে গেলে, বৃষ্টির পানি পেলে কৃষকরা মাঠে বীজ বপন করে, করে না? তাহলে সেটা করতে হবে ইট ইজ হাই টাইম দিয়ে। এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন। ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন, প্রস্তুতি গ্রহণের এটাই উপযুক্ত সময়। আচ্ছা, এইবার একটা অত্যন্ত চমৎকার রুল, সেটা হচ্ছে সো দ্যাট। এই সো দ্যাট একসঙ্গে বসলে, একই সঙ্গে যদি বসে, এর বাংলা অর্থ হচ্ছে এতই যে। সো দ্যাট এর বাংলা অর্থ হচ্ছে এতই যে, সো দ্যাট। হ্যাঁ, এই বাক্যে যে অর্থ প্রকাশ পেলে সো দ্যাট ব্যবহার করা হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস সো প্লাস অ্যাজেক্টিভ প্লাস দ্যাট প্লাস, আমরা একটু বাক্যটা দেখি। বলছে আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না। আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না। কিভাবে হবে? আই অ্যাম সো উইক ইন ইংলিশ। দেখেন বাক্যটা কত সহজে করা যায়। বলা হচ্ছে যে আই অ্যাম সো উইক ইন ইংলিশ, আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না। তাহলে কি হবে? দ্যাট আই ক্যান নট পাস ইন দ্য এক্সাম। আই অ্যাম সো উইক ইন ইংলিশ দ্যাট আই ক্যান নট পাস ইন দ্য এক্সাম। আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না।
চাইনিজ ভাষা এতই কঠিন যে আমরা পড়তেই পারি না, দেখবেন চায়না যে ভাষা ম্যান্দারিন ভাষা বলা হয়, তো বলা হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড দ্যাট উই ক্যান নট রিড, দ্যাট উই ক্যান নট রিড, যা আমরা পড়তে পারি না। দেখেন, জাফর এতই মোটা যে সে দৌড়াতে পারে না, তাহলে প্রথমে এইটুক করতে হবে, জাফর এতই মোটা, এখানে ওই সো দ্যাটটা ব্যবহার করতে হবে। জাফর ইজ সো ফ্যাট, জাফর এতই মোটা, দ্যাট যে হি ক্যান নট রান, সে দৌড়াতে পারে না, কি হবে, দ্যাট হি ক্যান নট রান, সে দৌড়াতে পারে না। রাফিন এতই স্মার্ট যে সে সহজে দৃষ্টি আকর্ষণ করতে পারে, রাফিন ইজ সো স্মার্ট দ্যাট হি ক্যান ড্র অ্যাটেনশন ইজিলি, ড্র অ্যাটেনশন মানে হচ্ছে দৃষ্টি আকর্ষণ করা। হুম। আচ্ছা, তারপর দেখেন ইসের যে রুলগুলা খুব ইম্পর্ট্যান্ট যে রুল, শুড হ্যাভ, শুড হ্যাভ শব্দের অর্থ হচ্ছে উচিত ছিল। শুড হ্যাভ এর অর্থ কি, আমি এই মডালের ব্যবহারটার দিকে আরেকটি যাব, আমি পরপর কয়েকটা ক্লাস নিব শুধু ভার্বের ক্লাস, কারণ ভার্বটা না জানলে আমরা, মিম আপা প্রেজেন্টেশন দিয়েছেন অনেক ভালো বলেছেন, কিন্তু ভার্বের ব্যবহারটা আরো সতর্কতার সাথে করতে হবে। এর অর্থ এই না যে আমি আপনাকে ভুল ধরছি বা আপনাকে আমার উৎসাহ দিচ্ছি, কিন্তু আপনাকে ভার্বের ব্যবহারের জায়গাটা খুব ভালো করতে হবে। আমির ভাইয়া একটু কাজ করবেন। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে, ইয়েস আমি বুঝতে পেরেছি যে ভার্বটা আসলে কম মুখস্থ, তো দেখেন এই যে ভার্ব ফর্মের এই শীটটা আমি প্রয়োজনে আজকে দিয়ে দিচ্ছি, এইটা বেশি বেশি করে মুখস্থ করবেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, সুন্দর বলেছেন। এই ভার্বটা হয় কি, এক এক জায়গায় এক এক রূপ ধারণ করে, এটা কথা না, কথা হচ্ছে রূপ তো ধারণ করবে। যেমন আমি যদি বলি সে গতকাল আমাদের বাড়িতে এসেছিল, তাহলে এটা কখন এসেছিল, গতকাল, এটা পাস্ট ফর্ম। কিন্তু আমি যদি বলি সে গতকাল আমার বাড়িতে, আমি যদি বলি সে আজ বাড়িতে এসেছে, বা আমি যদি বলি সে আগামীকাল বাড়ি আসবে, দেখেন অটোমেটিকলি ভার্বের রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো প্রেজেন্ট ফর্ম, কখনো পাস্ট ফর্ম, কখনো ফিউচার ফর্ম। তো এই ফর্মগুলো আমরা যদি ব্যবহার জানি, আমরা কেন পারবো না? হুম। অর্থাৎ মডাল, সেমি মডাল, এইগুলোর ব্যবহার জানতে হবে, টোটাল ভার্বের যত প্রকার বংশ পরিচয় আছে আমাদের সবগুলা জানতে হবে। ভার্বের ব্যবহারটা, এই দেখেন এইগুলো যে যত বেশি মুখস্থ করবে, ইয়াসিন ভাইয়া কিন্তু একসময় এগুলো অনেক মুখস্থ করেছে আমি দেখেছি। আমি নতুন নতুন শীট দেবো, ভার্বের উপরে অনেক শীট আছে এইগুলো। দেখেন স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা, যদি বলা হয় সে সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে, বা সে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়ে থাকে, তখন স্ট্যান্ড হবে। কিন্তু যদি বলি সে স্কুল মাঠে দাঁড়িয়ে ছিল, তখন কিন্তু আপনাকে স্টুড ব্যবহার করতে হবে। ভার্ব ফর্ম কেন মুখস্থ করতে, দেখেন তখন স্টুড এই ভি টু ফর্ম ব্যবহার না করে বাক্যটা কোনোভাবেই করা যাবে না। যদি বলা হয় আমি গতকাল ভাত খেয়েছিলাম, আমি গতকাল বিরিয়ানি খেয়েছিলাম, তাহলে এখানে তো ইট বা ইটেন ভি 1 বা ভি 3 কাজে লাগবে না, এখানে আমাকে ব্যবহার করতে হবে ভি 2, যখন যেটা প্রয়োজন তখন সেটা দিতে হবে। মানুষের যখন যেটা প্রয়োজন, দেখবেন মানুষ তার আরামায়েশের জন্য বা প্রয়োজনের জন্য, বলা হয় একটা কথা আছে, নেসেসিটি ইজ দা মাদার অফ ইনভেনশন, নেসেসিটি ইজ দা মাদার অফ ইনভেনশন, অর্থাৎ প্রয়োজনীয়তাই আবিষ্কারের জননী। মানুষ সৃষ্টির শুরু থেকে যখন যে জিনিসটার প্রয়োজন বোধ করেছে, তখনই সেটা আবিষ্কার করেছে। হুম। একটা সময় মানুষ কিন্তু বিদেশে যেত জাহাজে উঠে, জলপথে, পানিপথে যেত, সমুদ্র পথে। এখন অধিকাংশ মানুষ কিন্তু দেখবেন সমুদ্র পথে আমেরিকায় যেতে প্রায় এখন মনে করেন 1 মাস 2 মাস লেগে যাবে, কিন্তু সেখানে আমেরিকায় চলে যাওয়া যাচ্ছে মাত্র 15 ঘন্টায় প্লেনের মাধ্যমে। তাহলে কি, মানুষের সময়ের প্রয়োজন, সময় বাঁচানো বা দ্রুত যাওয়ার প্রয়োজন পড়েছে, সে বিমান আবিষ্কার করেছে। এই যে আপনাদের ক্লাস নিচ্ছি, একটা সময় এই পদ্ধতি এই প্রযুক্তি ছিল না, 2015 সালের আগেও আমরা এগুলা জানতাম না, তাই না? এই গুগল মিট অ্যাপ, জুম অ্যাপ, যাই হোক। তো এখানে প্রয়োজন ভার্বের, যখন যে ভার্ব ফর্মটা প্রয়োজন সেটাই আমাদের ব্যবহার করতে হবে। আচ্ছা, তো দেখেন এখানে শুড হ্যাভ অর্থ হচ্ছে উচিত ছিল, আমার কম্পিউটার শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্নড কম্পিউটার। তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, রানা শুড হ্যাভ স্টুড ফার্স্ট। আচ্ছা, তারপর দেখেন আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, এটা সমস্যা হচ্ছে দরকার নেই, এটা দিয়ে করি। হাউ অফেন, হাউ অফেন হচ্ছে কতবার, হাউ অফেন শব্দের অর্থ হচ্ছে কতবার। হাউ অফেন, শুধু এইটুক মনে রাখবেন, হাউ অফেন শব্দের অর্থ হচ্ছে কতবার। তুমি কতদিন পর পর ব্যায়াম করবে, তুমি কতবার মাসে, তুমি 1 মাসে কতবার তোমার মায়ের সঙ্গে ফোনে কথা বলো, তুমি কতদিন পর পর তোমার ফোনের পাসওয়ার্ড পরিবর্তন করো। এখানে
হাউ অফেন শব্দের অর্থ হচ্ছে কতবার অথবা কতদিন পর পর। যেমন বলছে তুমি কতদিন পর পর ব্যায়াম করো, অনেকে রয়েছে রেগুলার ব্যায়াম করে, অনেকে রেগুলার ব্যায়াম করে না। তো তুমি কতদিন পর পর ব্যায়াম করো, এটা কি হবে? হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, হাউ অফেন ডু ইউ টেক এক্সারসাইজ। তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো, হাউ অফেন ডু ইউ মিট ইউর প্যারেন্টস, হাউ অফেন ডু ইউ মিট ইউর প্যারেন্টস। তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো, তাই না? তুমি কতদিন পর পর তোমার ফোনের পাসওয়ার্ড পরিবর্তন করো, হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড। এখানে ডু কেন আসলো বলেন তো? এখানে ডুটা কেন ব্যবহার করা হয়েছে? এখানে ডু না দিয়ে কি করা যেত না? বা ডিড কেন হলো না? হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড, বলেন বলেন। এখানে যে করো, যে প্রেজেন্ট হ্যাঁ টেন্সে। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ, আপনার মনে আছে, অনেক ধন্যবাদ। এতটুক মনে থাকলেই হবে। কথা বলার সময় আমাদের কথা বলতে গেলে, দেখেন আমরা বাঙালি মানুষ না, আমরা আমাদের যা মনে আসে সেইগুলো বাংলায়, যা আসে সেইগুলো ইংলিশে অনুবাদ করে দিলে ইংরেজিতে কথা বলা শিখে গেছেন, শিখে গেলেন। তো এটা কিন্তু ব্রেনে তাৎক্ষণিকভাবে মনে রাখতে হবে যে আমি কি বলতে যাচ্ছি, আমার মুখ দিয়ে কোন ধরনের ওয়ার্ড বের হতে যাচ্ছে। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রশ্নবোধক হয় তাহলে সেখানে ডু বা ডাজ, যদি নেগেটিভ হয় তাহলে ডু নট বা ডাজ নট। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে সার্বক্ষণিক ভাবে। এটা যদি না রাখতে পারি তাহলে কিন্তু কথাটা বলা যাবে না। অর্থাৎ এখানে সব সময় মনে রাখতে হবে যে আমি কোন ধরনের কথা বলতে যাচ্ছি। আপনাকে যদি বলি যে রহিম ভাত খেয়েছিল, রহিম কি করেছিল? ভাত খেয়েছিল, তখন সঙ্গে সঙ্গে আপনাকে মনে রাখতে হবে যে বাক্যটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, রহিম ভাত খেয়েছিল, বাক্যের শেষে ল রয়েছে। তাহলে এই জায়গাটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে, এই যে তুমি কতদিন পর পর পাসওয়ার্ড পরিবর্তন করো, এটা হচ্ছে মেইনলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড, এখানে ডুটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রশ্ন করতে। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই না, তখন হবে আই ডোন্ট ইট রাইস, আই ডু নট ইট রাইস। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আমরা ভুলে গেলে চলবে না যে প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ, আর পাস্ট টেন্সে হচ্ছে ডিড। তো ইয়াসিন ভাইয়ের মনে আছে, খুব ধন্যবাদ। দেখেন একবার শিখালে এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ। হাউ অফেন দিয়ে বাক্য গঠন করতে হবে, তুমি কতবার করবে, হাউ অফেন উইল ইউ ডু। তুমি কতদিন পর পর ব্যায়াম করো, হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ। তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো, হাউ অফেন ডু ইউ মিট ইউর প্যারেন্টস। তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো, হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড। আচ্ছা এবার দেখেন আমি পারবো, এগুলো হচ্ছে আই উইল বি অ্যাবল টু, সব জায়গায় এইটুকু পুরাটা বসাই দিবেন, আই উইল বি অ্যাবল টু। আমি করতে পারবো, আই উইল অ্যাবল টু ডু। আমি আসতে পারবো, আই উইল বি অ্যাবল টু কাম, আই উইল বি অ্যাবল টু, এটা সব জায়গায় বসাতে হবে টু পর্যন্ত। আই উইল বি অ্যাবল টু, এটা টোটাল এই পর্যন্ত বসাতে হবে। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে আমি আসতে পারবো, আই উইল বি অ্যাবল টু কাম। আমি যেতে পারবো, আই উইল বি অ্যাবল টু গো। আমি আসতে পারবো না, আই ওয়ন্ট বি অ্যাবল টু কাম। আমি যেতে পারবো না, আই ওয়ন্ট বি অ্যাবল টু গো। আমি কাজটি করতে পারবো, আই উইল বি অ্যাবল টু ডু দা ওয়ার্ক। এখানে ডু হবে, জাস্ট ডি ও, আই উইল বি অ্যাবল টু ডু দা ওয়ার্ক। আচ্ছা এইবার দেখেন থাকা উচিত। আমি যদি ইয়াসিন ভাইয়াকে বলি যে ভাইয়া আপনি তো ধনী মানুষ, আপনি বড় লোক, আপনার অনেক টাকা পয়সা আছে, ধনী লোক, আপনার একটা গাড়ি থাকা উচিত, আপনার একটা আইফোন থাকা উচিত। তখন এখানে এই বাক্যগুলো শুড হ্যাভ দিয়ে করব, কি দিয়ে করব? শুড হ্যাভ। যেমন তোমার একটা গাড়ি থাকা উচিত, আমাকে কেউ বলছে যে স্যার আপনার একটা মোটর বাইক থাকা উচিত, স্যার আপনার একটা সুন্দর দামি মোবাইল ফোন থাকা উচিত। এগুলো কি দিয়ে করব? শুড হ্যাভ। ইউ শুড হ্যাভ এ কার, তোমার একটা গাড়ি থাকা উচিত। শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত, উই শুড হ্যাভ রেসপেক্ট ফর আওয়ার টিচার্স, উই শুড হ্যাভ রেসপেক্ট ফর আওয়ার টিচার্স। শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। দেখেন তাহলে কোনো জায়গায় কোনো কিছু থাকা উচিত, এমন ক্ষেত্রে আমাদেরকে কি দিয়ে করতে হবে? আমাদেরকে শুড হ্যাভ দিয়ে করতে হবে, শুড হ্যাভ। একটু মনে রাখবেন। আচ্ছা দেখেন আমি এরপরে গ্রামারে চলে যাচ্ছি, আরো কয়েকটা রুল একটু দেখিয়ে দেই। হাউ এলস, দ্যাটস ওয়াই, নাথিং, ইফ আই, দেয়ার ইজ। আচ্ছা দেখেন এই একটা ভালো নিয়ম, দেয়ার ইজ বা দেয়ার আর এর বাংলা অর্থ দাঁড়ায় হচ্ছে আছে। দেয়ার ইজ বা দেয়ার আর এর বাংলা অর্থ দাঁড়ায় হচ্ছে আছে। এই গ্রামে একটি মসজিদ আছে, দেয়ার ইজ এ মস্ক ইন দিস ভিলেজ। এই বনে হরিণ আছে, দেয়ার আর ডিয়ার ইন দিস জঙ্গল। আচ্ছা এই ছিল কখন হবে? মনে রাখবেন এটা। সবাই একটু ভালো করে লক্ষ্য করি। বলা হচ্ছে যে
আছে থাকলে প্রেজেন্ট টেন্সে দেয়ার ইজ, আর ছিল থাকলে দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়ার। ছিল থাকলে কি হবে? দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়ার। টেবিলের উপর একটা কলম ছিল, দেয়ার ওয়াজ এ পেন অন দ্য টেবিল, কি হবে? টেবিলের উপর একটি কলম ছিল, দেয়ার ওয়াজ এ পেন অন দ্য টেবিল। আচ্ছা, উইল বিটা কখন হবে বলেন তো? উইল বি, হুম, যেমন দেয়ার উইল বি, কি হবে? দেয়ার উইল বি। আচ্ছা, তারপর দেখেন, দেয়ার উইল হ্যাভ, থাকবে। দেয়ার উইল হ্যাভ অর্থ হচ্ছে থাকবে। দেয়ার ক্যান বি, থাকতে পারে। হুম, যেমন এখানে একটি ভুল থাকতে পারে। আপনি একটা লেখা লিখছেন, প্যারাগ্রাফ, আমি বললাম যে এখানে একটি ভুল থাকতে পারে, একটা ওয়ার্ডের বানান ভুল হতে পারে। দেয়ার ক্যান বি এ মিস্টেক হেয়ার, অর্থাৎ ভুল থাকতে পারে, এমন হলে দেয়ার ক্যান বি। দেয়ার ক্যান বি আ মিস্টেক হেয়ার, এখানে একটি ভুল থাকতে পারে। আচ্ছা, যদি বলা হয় থাকতে পারতো, তখন কি হবে? এই ক্যান বি এর পরিবর্তে কুড বি ব্যবহার করতে হবে। দেয়ার কুড বি, থাকতে পারতো। যদি বলা হয় সেখানে একটা মসজিদ থাকতে পারতো, দেয়ার কুড বি আ মস্ক। সেখানে একটা নদী থাকতে পারতো, দেয়ার কুড বি এ রিভার। সেখানে অনেক মানুষ থাকতে পারতো, দেয়ার কুড বি মেনি পিপল। হুম, তাহলে মনে রাখবেন দেয়ার কুড বি দিয়ে এটা করতে হবে। এরপর হচ্ছে হতে পারে। যখন হতে পারে বুঝাবেন, তখন দেখেন কি হবে? হতে পারে, দেয়ার মে বি। হুম, এই নদীতে কুমির থাকতে পারে, দেয়ার মে বি ক্রোকোডাইল ইন দিস রিভার। হতে পারে বা থাকতে পারে এমন বুঝালে দেয়ার মে বি। নিশ্চয়ই হবে, দেয়ার মাস্ট বি। সেখানে অবশ্যই একটা মসজিদ নির্মাণ করা হবে, দেয়ার মাস্ট বি আ মস্ক। দেয়ার মাস্ট বি বিল্ড আ মস্ক দেয়ার। মাস্ট বি শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই। নিশ্চয়ই হবে, মাস্ট মানে মনে রাখবেন, মাস্ট কথাটা বললে একটা মাস্টের ভিতরে জোর প্রয়োগ করা বোঝায়। সেখানে কি ব্যবহার করা হয়? মাস্ট ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মাস্ট। আরো রয়েছে, দেখেন এগুলো দেখাই। রাস্তায় এখন মানুষ নাও থাকতে পারে, দেয়ার মাস্ট হ্যাভ বিন পিপল ইন দিস রোড। নিশ্চয়ই ছিল, দেয়ার মাস্ট হ্যাভ বিন, নিশ্চয়ই ছিল। আমার ব্যাগে নিশ্চয়ই একটি ছাতা ছিল, দেয়ার মাস্ট হ্যাভ বিন অ্যান আমব্রেলা ইনসাইড মাই ব্যাগ। দেয়ার মাস্ট হ্যাভ বিন অ্যান আমব্রেলা ইনসাইড মাই ব্যাগ। আমার ব্যাগের ভিতরে নিশ্চয়ই একটি ছাতা ছিল। দেয়ার শুড বি, থাকা উচিত। এই গ্রামে একটা স্কুল থাকা উচিত। আপনি একটা গ্রামে বেড়াতে গিয়েছেন, ভ্রমণ করতে গিয়েছেন, দেখছেন গ্রামটা অনেক বড়, অনেক জনসংখ্যা আছে, কিন্তু ওই গ্রামে স্কুল নাই। ওই গ্রামের ছেলে মেয়েদেরকে পাশের স্কুলে পড়ালেখা করতে যেতে হয়। তো আপনি ইংলিশে বলছেন দেয়ার শুড বি আ স্কুল ইন দিস ভিলেজ। দেয়ার শুড বি আ স্কুল ইন দিস ভিলেজ, এই গ্রামে একটা স্কুল থাকা উচিত। যদি বলা হয় এই গ্রামে একটা কলেজ থাকা উচিত, দেয়ার শুড বি আ কলেজ ইন দিস ভিলেজ। এই গ্রামে একটা মাঠ থাকা উচিত, দেয়ার শুড বি এ ফিল্ড ইন দিস ভিলেজ। আর দেয়ার শুড নট বি, অর্থাৎ থাকা উচিত নয়, কি হবে? দেয়ার শুড নট বি, এটার অর্থ হচ্ছে থাকা উচিত নয়। পত্রিকাটিতে কোনো ভুল থাকা উচিত নয়, দেয়ার শুড নট বি এনি মিস্টেক ইন দ্য লেটার। পত্রিকাটিতে কোনো ভুল থাকা উচিত নয়, থাকা উচিত ছিল, তখন কি হবে? দেয়ার শুড হ্যাভ বিন। দেয়ার শুড হ্যাভ বিন, এটার অর্থ হচ্ছে থাকা উচিত ছিল। এই গ্রামে একটা মসজিদ থাকা উচিত ছিল, দেয়ার শুড হ্যাভ বিন আ মস্ক ইন দিস ভিলেজ। থাকতে পারবে, দেয়ার কুড হ্যাভ বিন, থাকতে পারবে। আছে বলে মনে হয়, দেয়ার সিমস টু বি। এই নদীতে অনেক সাপ আছে বলে মনে হয়, দেয়ার সিমস টু বি এ স্নেক ইন দ্য রিভার। মনে রাখবেন, যদি কখনো এমন বাক্য থাকে মনে হয়, তখন সিমস টু বি দিয়ে বাক্য করতে হয়। যেমন তাকে জ্ঞানী বলে মনে হয়, হি সিমস টু বি ওয়াইজ। তাকে জ্ঞানী বলে মনে হয়, হি সিমস টু বি ওয়াইজ। তাকে বোকা মনে হয়, হি সিমস টু বি ফুল বা ফুলিশ। আচ্ছা, দেখেন আমরা আরো একটু দেখি, এটা দেখে তারপর আমরা অন্য ইসে যাচ্ছি। এটা বলা হচ্ছে আমাদের প্রায় কিন্তু জন্মদিন পালন করি, আমাদের ছেলে হোক বে মেয়ে হোক বা অন্য কারো আমরা জন্মদিন পালন করি। তো বলা হচ্ছে ইংরেজিতে জন্মদিনের শুভেচ্ছা, বার্থডে গ্রিটিংস, এটা কিভাবে জানানো হয়? তোমাকে শুভ জন্মদিন, এটা আমরা প্রায় বলি হ্যাপি বার্থডে টু ইউ। মনে করেন এখানে আমির ভাইয়ার বা ইয়াসিন ভাইয়ের জন্মদিন, আমি বললাম যে হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার। এই দিন বারবার ফিরে আসুক, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দিস ডে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দিস ডে, এই দিন বারবার ফিরে আসুক। আল্লাহ এই দিনে শান্তি ও সুখ দান করুন, মে আল্লাহ গিভ পিস অ্যান্ড হ্যাপিনেস অন দিস ডে। আমরা জন্মদিনে কিন্তু এই উইশটা করে থাকি, কি উইশ করি? বলা হচ্ছে যে মে আল্লাহ গিভ পিস অ্যান্ড হ্যাপিনেস অফ দিস ডে,
এই দিনটি আপনার খুব সুন্দর কাটুক, এই আমার প্রত্যাশা। আমরা এইরকম দেখবেন জন্মদিনে আমরা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কিন্তু এইভাবে লিখে উইশ করি, এই দিনটি আপনার জীবনে সুন্দর কাটুক, কি হবে, আই উইশ। এই দিনটি আপনার খুব সুন্দর কাটুক, এই আমার প্রত্যাশা। আই উইশ, উইশ মানে কি, আমি আপনাকে উইশ করি অর্থাৎ শুভ বার্তা জানাই। আই উইশ ইউ হ্যাভ আ ওয়ান্ডারফুল টাইম অন দিস ডে। আমি আশা করি এই জন্মদিন আপনাকে অনেক সুযোগ এনে দেবে। আই হোপ, আমি আশা করি, দিস বার্থডে, এই জন্মদিন, ব্রিংস, এনে দিবে, ইউ, তোমাকে, মেনি ফ্যাসিলিটিস, অনেক সুযোগ সুবিধা। মেনি ফ্যাসিলিটিস শব্দের অর্থ হচ্ছে অনেক সুযোগ সুবিধা। আচ্ছা, আমরা তো এতক্ষণ শুনলাম, এখন আমরা একটু রিডিংটা একটু প্র্যাকটিস করব। আমরা এটা একটু রিডিংটা দেখি, রিডিং স্কিলটা কিন্তু আমাদের খুব বেশি পরিমাণে ডেভেলপ করতে হয়। আমরা অনেক সময় পড়তে পারি না, ইংরেজি পড়তে গেলে আমাদের বিভিন্ন ওয়ার্ডের বাধার সম্মুখীন হতে হয়, তাই না? আমির ভাই একটু আনমিউট করেন, আপনি এগুলো একটু পড়েন তো। এ বুক ফেয়ার আই ভিজিটেড, দেখেন আমি যে পর্যন্ত কালার করেছি এই পর্যন্ত একটু পড়েন। দেখি আমরা রিডিং কতটা পড়তে পারি। এইভাবে পড়বেন, ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি আই ওয়েন্ট টু ভিজিট দ্য 21শে বই মেলা। পড়তে পারবেন? ক্যান ইউ রিড? হুম এই, হ্যাঁ, কেন ওপেন হয় নাই? লেখাটা দেখতে পাচ্ছি না। হুম এই যে এবার দেখেন। হুম ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি, আমি তো শেয়ার করে দিয়েছি, দেখা যাচ্ছে না কেন? দেখা যাচ্ছে না কারণটা কি? মিম আপু দেখতে পাচ্ছেন? ইয়াসিন ভাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? সবাই তো দেখতে পারতেছে, আপনি কেন, আপনি ক্লাসটাতে লিভ নেন, হ্যাঁ, ক্লাসটা কেটে দেন, দিয়ে আবার জয়েন করেন, দেখবেন দেখা যাবে। আচ্ছা, তো এখানে আমরা একটু পড়ি, হ্যাঁ। প্রথমে ইয়াসিন ভাই একটু পড়েন, এ বুক ফেয়ার আই ভিজিটেড, আপনি 4টা 5টা লাইন পড়বেন এই গ্রিন কালারের এইটুকু। ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি, মানে এটা পড়েন, দেখবেন মুখের জড়তা চলে যাবে। ওকে স্যার। হুম During last February, I want to visit the Ikuti Mela, which was full of events and experience. The fair took place on Bangla uh, Academy হ্যাঁ, প্রিমিসেস, 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 হ্যাঁ, প্রিমিসেস মানে হচ্ছে মাঠ, হ্যাঁ, বাংলা একাডেমি প্রিমিসেস। হুম and most gorgeous হুম book fair of the country. I went to the fair with my friends. The seniors of Bangla Academy took, took a tasty look. হুম Here we are a low mood of book stalls. Beautiful decorator visitors we were moving from one room to another, just like the were looking for new publication. হুম। We visit a lot of stalls and bought a number of books. ধন্যবাদ। এখানে উই ভিজিট না, উই ভিজিটেড হবে, দেখেন এটা উই ভিজিটেড, হ্যাঁ, আমরা এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, উই ভিজিটেড অর্থাৎ ভিজিটের পরে ইডি ভি টু করা হয়েছে, উই ভিজিটেড এ লট অফ স্টলস, উই ভিজিটেড এ লট অফ স্টলস, আমরা প্রচুর দোকান পরিদর্শন করেছিলাম। অ্যান্ড বট, দেখেন কেন আমি ভার্ব ফর্ম শিখতে বলি, দেখেন বাই মানে কেনা, আর বাই এর ভি টু ফর্ম, বাই এর পাস্ট ফর্ম বসেছে বট, অ্যান্ড বট এ নাম্বার অফ বুকস, এবং আমরা অনেক বই, এ নাম্বার অফ বুকস মানে কি, অনেক বই কিনেছিলাম। এখন এইখান থেকে এই ইংরেজি একটা লাইন পড়বেন, আবার ওই লাইনের বাংলা করে দিবেন, এইভাবে কি সম্ভব মিমাপু? ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি আই ওয়েন্ট টু ভিজিট দ্য 21শে বই মেলা, হুইচ ওয়াজ ফুল অফ ইভেন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। দেখেন এই একটা বাক্য, এই বাক্যের বাংলা কি হয়? বাংলা, ইংরেজি পড়ে যদি আপনি বাংলা অনুবাদ করতে পারেন, তাহলে মনে করবেন আপনার রিডিং স্কিলটা খুব ভালোভাবে শেখা হয়েছে। কি হয়েছে? ইংরেজি দেখে দেখে পড়তে হবে, পড়ে তার বাংলা অনুবাদ করতে হবে। যেমন ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি, এর অর্থ কি? গত ফেব্রুয়ারি মাসে, ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি, ডিউরিং মানে হচ্ছে সময়ে, ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি, গত ফেব্রুয়ারি মাসে, আই ওয়েন্ট টু ভিজিট দ্য 21শে বইমেলা, আই ওয়েন্ট টু ভিজিট, দেখেন। পড়েন, চেষ্টা করেন, সবাই শুনবো আমরা। হুম, একুশে বইমেলায় গিয়েছিলাম।
হচ্ছে তো। আমি একুশে বইমেলা পরিদর্শন করেছিলাম। হুম, ঠিক আছে। তারপর হুইচ ওয়াজ, ফুল অফ, যেটা ছিল অভিজ্ঞতা, অভিজ্ঞতা এবং বিভিন্ন ইভেন্টসে ভরপুর। ইভেন্টস মানে বিভিন্ন ঘটনা, যেটা ছিল বিভিন্ন ঘটনা এবং অভিজ্ঞতায় ভরপুর। আপনি ওই মেলার মাঠে গিয়ে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন এবং অনেক ঘটনার সাক্ষী হয়েছিলেন আপনি। তারপর দি ফেয়ার টুক প্লেস। দেখেন, সবাই খেয়াল করেন, আমরা কিন্তু কেউই আপনাদের সামনে যদি এখন একটা অজানা বিষয় তুলে ধরি, মনে করেন আমি তুলে ধরলাম যে এই যে কয়দিন আগে, কিছুদিন আগে আমেরিকায় সে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছিল, এখন একটু বন্ধ হয়েছে। তো আমি যদি এই যুদ্ধ সম্পর্কে কোনো ইংরেজিতে কোনো লেখা আপনাদের সামনে তুলে ধরে যদি বলি এই লেখাটা আপনারা বাংলায় অনুবাদ করে দিবেন, এটা কি সম্ভব? তাহলে এইগুলোই কিন্তু সম্ভব করতে হবে, তা না হলে ইংরেজি যে শিখে আপনার উন্নতি হচ্ছে এটা মনে করতে পারবেন না। আমার কথাটা ক্লিয়ার? তো আমাদের এই রিডিং স্কিলটা প্র্যাকটিস করতে হবে। তো আমি খুব সহজ একটা অধ্যায় আপনাদের সামনে দিয়েছি, পরের বাক্যগুলো পড়েন। বলা হচ্ছে দ্য ফেয়ার টুক প্লেস অন বাংলা একাডেমি প্রিমিসেস। দেখেন না, এখানে সবাই একটু খেয়াল করবেন, এখানে এই যে বলছে টুক প্লেস, হ্যাঁ, টুক মানে নেওয়া আর প্লেস মানে জায়গা, তাহলে এখানে জায়গা নিয়েছিল না, এইভাবে কিন্তু অনুবাদ করা যাবে না। এই জন্য বলি দেখেন আমরা রিডিং এ কত দুর্বল, এই দুর্বলতাটা কাটাতে হবে। এই টুক প্লেস এটা হচ্ছে একটা ফ্রেজ, অর্থাৎ টেক প্লেস মানে হচ্ছে, টেক প্লেস শব্দের বাংলা অর্থ হলো অনুষ্ঠিত হওয়া। আর টুক প্লেস এটা পাস্ট টেন্স করলাম, এটার অর্থ হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ দা ফেয়ার মেলাটি, দা ফেয়ার মেলাটি টুক প্লেস অনুষ্ঠিত হয়েছিল অন বাংলা একাডেমি প্রিমিসেস, বাংলা একাডেমির মাঠ প্রাঙ্গণে মেলাটা বসেছিল বা মেলাটা অনুষ্ঠিত হয়েছিল। দেখেছেন? তাহলে বলে দিলে কত সহজ মনে হয়, তাই না? কিন্তু এর আগে লোহার মতো কঠিন। তাহলে কি হবে, ভালো করে লক্ষ্য করেন, দা ফেয়ার টুক প্লেস অন বাংলা একাডেমি প্রিমিসেস। হুম, আমি এটা দিয়ে দিব আজকে, আপনারা এখান থেকে পড়ে পড়ে বাংলা অনুবাদ করবেন, চেষ্টা করবেন, দেখি পারি কিনা। ইয়াসিন ভাইয়া সময় দিবেন এখানে, হ্যাঁ, দেখবেন ভালো কিছু হবে। আর বাড়ির কাজ আমি তো বলছি যে কোনো বিষয়ের উপর আজকে দিয়ে দিব, নতুন হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্ক গুলো করবেন। আচ্ছা, পরে পড়ে যান, ইট ইজ দা, হ্যাঁ, ভার্বের ইয়েগুলো দিব, আমি নতুন নতুন ভার্ব ফর্ম দিব আজকে, ভার্ব ফর্ম গুলো পড়বেন। আচ্ছা, এটা পড়েন, ইট ইজ দা বিগেস্ট অ্যান্ড মোস্ট, এর অর্থ কি? ইট ইজ দা বিগেস্ট, এটা হয় সবচেয়ে বড়। And গর্জিয়াস মানে কি? আমরা অনেক সময় এই শব্দটা কিন্তু ব্যবহার করি, বলি যে এটা একটা গর্জিয়াস অনুষ্ঠান, এটা একটা গর্জিয়াস ড্রেস। গর্জিয়াস শব্দের অর্থ কি? জমকালো, জাঁকজমকপূর্ণ বা জমকালো, হ্যাঁ ধন্যবাদ, ঠিক বলেছেন। তাহলে কি হবে? ইট ইজ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট গর্জিয়াস বুক ফেয়ার অফ দ্য কান্ট্রি, এটা হচ্ছে সবচেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ বইমেলা অফ দ্য কান্ট্রি মানে দেশের, অফ মানে হচ্ছে র বা এর, অফ দ্য কান্ট্রি অর্থাৎ দেশের ভিতরে, এটা একটা জাঁকজমকপূর্ণ বইমেলা। অর্থাৎ এই মেলাটা কিন্তু আমি গিয়েছি এখানে ফেব্রুয়ারি মাস জুড়ে, টোটাল ফেব্রুয়ারি মাস জুড়ে ঢাকার বাংলা একাডেমির মাঠ প্রাঙ্গণে এই মেলাটা অনুষ্ঠিত হয়। তারপর পড়েন, সবাই শুনবেন, যারা পড়তে পারছেন না একটু শুনেন। আই ওয়েন্ট টু দ্য ফেয়ার। হুম, বন্ধুর সাথে গিয়েছিলাম। দেখেন এই যে ফ্রেন্ডস রয়েছে, এস, ফ্রেন্ডস, তাহলে এখানে বন্ধুদের বলতে হবে। আমি এখানে আমার বন্ধুর না, আমি এখানে বলতে হবে আমি আমার বন্ধুদের সাথে মেলায় গিয়েছি লাম। কেন লাম বলবেন? এখানে ওয়েন্ট না দিয়ে যদি আমি গো লিখতাম তাহলে কি হতো বলেন তো? আমি যদি গো লিখতাম তাহলে কি হতো? তখন বাংলাটা হতো আমি আমার বন্ধুদের সাথে মেলায় যাই, আমি আমার বন্ধুদের সাথে মেলায় যাই। দেখেন ভার্বের ব্যবহারটা খুব বহুরূপী, ভার্বের ব্যবহারটা যদি শিখতে পারেন কষ্ট করে, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পানির মতো ইজি হয়ে যাবে। বিশ্বাস হয়? এই জন্য ভার্বের ব্যবহারটা ধরতে হবে আগে। বিভিন্ন প্রকার ভার্ব, আমি এখন থেকে কয়েকটা দিন আপনাদের শুধু ভার্বের ক্লাস নিব। ভার্ব আর টেন্স, ভার্ব, টেন্স, সাবজেক্ট, অবজেক্ট। আপনি যদি সাবজেক্ট চিনতে পারেন কর্তা,
ভার্ব চিনতে পারেন। যেমন আই ইট রাইস, কিভাবে সাজাবেন? আমি ভাত খাই। সাজাবো কিভাবে? আমি খাই ভাত। প্রথমে সাবজেক্ট দেওয়ার পরে এইবার উল্টো দিক থেকে, পিছন দিক থেকে করতে করতে আসতে হবে। আমি খাই ভাত, আই ইট রাইস। আর বাংলায় কি বলেছিলাম? আমি ভাত খাই, এটার কি হয়? আই রাইস ইট। বাংলা যেভাবে আছে ওভাবে যদি ইংরেজি সাজিয়ে রেখে দেয়, আই রাইস ইট হয়। কিন্তু এটা নেটিভ স্পিকাররা এই গ্রামার বলছে কি না, সাবজেক্টের পরে অবজেক্ট দেওয়া যায় না। আই রাইস ইট, এখানে সাবজেক্টের পরে অবজেক্ট বসে গিয়েছে, কিন্তু কি করতে হবে? প্রত্যেকটা বাক্যে দেখা যায় সাবজেক্টের পরে ভার্ব দিতে হয়। আমি স্কুলে যাই, আমি কিভাবে সাজাবো? আমি যাই স্কুলে, আই গো টু স্কুল, আই গো টু স্কুল। আমি ভাত রান্না করি, আমি ভাত রান্না করি, তাহলে আমি করি ভাত রান্না, আই কুক রাইস। দেখছেন? তাহলে এভাবে কিন্তু আমাদেরকে সাজানো শিখতে হবে। আচ্ছা, তারপরেরটা পড়েন একটু। দি প্রিমিসেস অফ বাংলা একাডেমি টুক আ ফেস্টিভ লুক। বলেন। আহ, ছোট ছোট করে একটু পড়েন তো, ছোট ছোট করে। হ্যাঁ, ছোট ছোট করে একটু ভেঙে ভেঙে আমরা দেখি পারি কিনা। দা প্রিমিসেস অফ বাংলা একাডেমি। দেখেন, দা বাংলা একাডেমি প্রিমিসেস কখনো বলা যাবে না, বলতে হবে দা প্রিমিসেস অফ বাংলা একাডেমি। এটা কেন বলতে হবে? আমি কিন্তু গত একটা ক্লাসে বলেছিলাম, যদি বলতাম যে দিনাজপুরের চাউল বিখ্যাত, দিনাজপুর জেলায় যে চাউলটা জন্মে, যে ধান হয়, এটা কিন্তু বিখ্যাত সারা বাংলাদেশে, তথ্যটা মনে রাখ। তো বলা হচ্ছে দিনাজপুরের চাউল, এখানে উল্টো দিক থেকে বলতে হবে চাউল দিনাজপুরের। তো বলা হচ্ছে যে দা প্রিমিসেস অফ বাংলা একাডেমি, অর্থাৎ বাংলা একাডেমির মাঠ। বাংলা একাডেমির মাঠ কিভাবে বলতে হবে? মাঠ অফ বাংলা একাডেমি। হ্যাঁ, বাংলা একাডেমির মাঠ, কিন্তু লেখার সময় বা বলার সময় বলতে হবে দা মাঠ। দেখেন, দা প্রিমিসেস অফ বাংলা একাডেমি, কিন্তু বাংলায় কি বলেছি? বাংলা একাডেমির মাঠ, বাংলা একাডেমির মাঠ। কিন্তু এখানে আমি বলার সময় আমি এইটা বলবো, বলার সময় বলবো যে দা প্রিমিসেস, অর্থাৎ উল্টো দিক থেকে বলতে হবে। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন। দা প্রিমিসেস অফ বাংলা একাডেমি, বাংলা একাডেমির মাঠ প্রাঙ্গণ বা মাঠটি টুক এ ফেস্টিভ লুক, এটা নিয়েছিল বা ধারণ করেছিল একটা উৎসব মুখর পরিবেশ। ফেস্টিভ লুক কি হবে বলেন? উৎসব মুখর পরিবেশ। দেয়ার ওয়ার এ লট অফ বুক স্টলস বিউটিফুলি ডেকোরেটেড, ভিজিটর্স ওয়ার মুভিং ফ্রম দ্য রো টু রোড জাস্ট লাইক দ্য রো অ্যান্ডস। লোকজন এক সারি থেকে অন্য সারিতে, এক গলি থেকে অন্য গলিতে তারা বইয়ের দোকানে বই দেখছিল, মনে হচ্ছিল যেন পিপিলিকার সারি। পিপল ওয়ার লুকিং ফর দেয়ার ফেভারিট অ্যান্ড চুজেন বুকস। এই লাইনটার অর্থ কি? পিপল ওয়ার লুকিং, দেখেন আমি এই জায়গাটা নিয়ে একটু কথা বলি। কি বললাম? পিপল ওয়ার লুকিং, কোন টেন্স বলেন তো? ইয়াসিন ভাইয়া বলেন। পিপল ওয়ার লুকিং কোন টেন্স হয়? কন্টিনিউয়াস হবে? হুম, পাস্ট কন্টিনিউয়াস। আর কি হবে, কেউ কিছু বলবেন? আমির হোসাইন ভাইয়া বলেন তো, এটা কোন টেন্স হয়? হুম, এই যে পিপল ওয়ার লুকিং ফর দেয়ার ফেভারিট অ্যান্ড চুজেন বুকস। দেখেছেন, আমি যদি একটু আপনাদের একটু ইয়ে করি, কড়া ভাষায় বলি, হুম, আমি যদি ভুল বলি আপনারা আরেক জায়গায় আপনাদের মতামত সরাই নিয়ে যাচ্ছেন। মিম আপু ঠিক বলেছেন, এটা পিপল ওয়ার লুকিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমি যদি আবার প্রশ্ন করলাম, তো আপনি তো একই জায়গায় থাকবেন না। আপনি বলছেন যে স্যার মনে হয় তাহলে একটা কড়া ভাষায় বলেছে, এটা মনে হয় তাহলে অন্য টেন্স হবে। নো, আপনি যেটা জানেন সেটা ভালোভাবেই বলতে হবে। এটা না, এখানে বলছে কি দ্য পিপল আর লুকিং ফর দেয়ার ফেভারিট অ্যান্ড চুজেন বুকস, অর্থাৎ লোকজন তাদের পছন্দকৃত বই দেখছিল এবং কিনছিল। হুম, তাহলে দেখেন এই যে ওয়ার লুকিং, দ্য পিপল ওয়ার লুকিং ফর দেয়ার ফেভারিট অ্যান্ড চুজেন বুকস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমি একটা বাংলা বাক্য বললাম, আমি ফুটবল খেলছিলাম। আমি ফুটবল খেলিতেছিলাম, অতীতকালে চলমান ছিল, পাস্ট কন্টিনিউয়াস, তাই না? তাহলে বাক্যটা কি হবে? আই ওয়াজ প্লেইং ফুটবল। এইটা আই ওয়াজ প্লেইং ফুটবল, ইয়াসিন ভাইয়া বলেন তো এটার এর নেগেটিভ কি হবে? এর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে আর এর ইন্টারোগেটিভ কি হবে? আই ওয়াজ প্লেইং ফুটবল বলেন।
I was not playing football. Was I playing football? Was I not playing football? ধন্যবাদ। সবগুলো বাক্যই রাইট হয়েছে, অর্থাৎ আমাদেরকে কিন্তু টেন্সটা দেখেন আমরা যে পুরোপুরি শিখতে পেরেছি তার প্রমাণ এইখানে। এই বাক্যগুলোকে নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের পরে শুধু নট বসাতে হবে, আর ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলারি। হ্যাঁ হ্যাঁ, যেমন এখানে বলছে যে দেখেন আই ওয়াজ প্লেইং ফুটবল, এটা হ্যাঁ এটা এখানে হবে নেগেটিভ হবে আই ওয়াজ নট, ওয়াজ এর পরে নট, এই যে অক্সিলারি ভার্ব আছে ওয়াজ বা ওয়ার, এরপরে নট দিলে নেগেটিভ হয়। আর প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ করতে গেলে ওই অক্সিলারি ভার্বটা সবার প্রথমে আনতে হয়। আমি কি ফুটবল খেলছিলাম, ওয়াজ আই প্লেইং ফুটবল। আর নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে ওয়াজ আই, কি বললাম, ওয়াজ আই ওর সঙ্গে ওয়াজের সঙ্গে নট, ওয়াজেন্ট আই প্লেইং ফুটবল, আমি কি ফুটবল খেলছিলাম না। ওয়াজেন্ট আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছিলাম না। ওয়াজেন্ট আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছিলাম না। অর্থাৎ মনে রাখবেন নেগেটিভ ইন্টার, হ্যাঁ হ্যাঁ, না ওয়াজেন্ট আই হবে। হুম, আচ্ছা এটা বলবো আমরা। হুম, আচ্ছা, হুম, Wasn't এইভাবে হবে মানে ও হ্যাঁ, এখানে দেখেন এখানে একটা বিষয় হচ্ছে প্রোনাউনের আগে নট, হ্যাঁ প্রোনাউনের আগে নট, হ্যাঁ ওয়াজ আর নাউনের, এটা হচ্ছে বলা হচ্ছে যে প্রোনাউনের পূর্বে নট আর নাউনের পরে নট, এটা আমরা মনে রাখবো যে আপনি যেটা বলেছেন ওটাও রাইট, কিন্তু যখন আমরা যদি একসঙ্গে দিব তখন ওয়াজেন্ট আই হবে। ওয়াজেন্ট আই অর্থাৎ ওই ওয়াজ আর নটটাকে একসঙ্গে দিতে হবে। ওয়াজেন্ট আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছিলাম না। ওয়াজেন্ট আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছিলাম না। অর্থাৎ এই বিষয়টা আমরা এভাবে করব। যদি বলা হয় আই ওয়াজ ইটিং রাইস, এটা অ্যাফার্মেটিভে আছে। নেগেটিভ করতে গেলে কি হবে, আই ওয়াজ নট, অর্থাৎ অজের পরে শুধু নট বসালে নেগেটিভ হয়ে যায়। পৃথিবীতে যত কন্টিনিউয়াস টেন্স আছে সকল কন্টিনিউয়াস টেন্সকে নেগেটিভ করা একেবারে সহজ, কারণ কন্টিনিউয়াস টেন্সে দুইটা ভার্ব থাকে, একটা মেইন ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পরে নট বসালে বাক্যটা নেগেটিভ হয়। তো দেখেন পরের বাক্যটা আমি একটু পড়ি, বলা হচ্ছে যে সাম ভিজিটরস ওয়ার লুকিং ফর নিউ পাবলিকেশনস। সাম ভিজিটরস, কিছু পরিদর্শক বা দর্শনার্থী যারা বইয়ের দোকানগুলো দেখছিল, ওয়ার লুকিং, তারা খুঁজিতেছিল ফর নিউ পাবলিকেশনস, অর্থাৎ নতুন কোনো বই বেরিয়েছে কিনা। উই ভিজিটেড এ লট অফ স্টলস অ্যান্ড বট এ নাম্বার অফ বুকস। উই ভিজিটেড, দেখেন আমরা পরিদর্শন করেছিলাম বা আমরা ঘুরেছিলাম বা আমরা দেখেছিলাম এ লট অফ স্টলস, এ লট অফ স্টলস প্রচুর পরিমাণে বইয়ের দোকান, অ্যান্ড বট এ নাম্বার অফ বুকস এবং প্রচুর সংখ্যক বই কিনেছিলাম। হুম, দেখেন এখানে আমি আপনাদের জন্য জাস্ট একটা ইয়ে দিয়েছি। আহ হ্যাঁ এখানে ভয়েসের ব্যবহারটা বেশি, ঠিক বলেছেন। আমি ভয়েসটা আবারও একটু দেখাবো। আচ্ছা দেখেন এই শিটে একটা এখানে হোমওয়ার্ক দেওয়া আছে, এই হোমওয়ার্ক গুলো আপনারা করবেন। আমি কাজটি করছিলাম না, তোমরা এগুলো বলেন তো। ইয়াসিন ভাইয়া বলেন, 1 2 3 4 বলেন, তারপর আমির ভাইয়া বলবেন। এই বাক্যগুলো বলেন, আমি কাজটি করছিলাম না, কি হবে। আমি কাজটি করছিলাম না। আমি কাজটি করছিলাম না। আই ওয়াজ এগুলো তো একেবারে সহজ, পারবেন। আমি কাজটি করছিলাম, আই ওয়াজ ডুইং দা ওয়ার্ক, আর আমি কাজটি করছিলাম না, তখন কি হবে, আই ওয়াজ নট আই ওয়াজ ডুইং দা, আই ওয়াজ আই নট, ওয়াজ বলেন হচ্ছে। মিম আপু বলেন। হুম, তোমরা অঙ্ক করছিলে না, কি হবে। হুম, হুম, নেট, এস এস ইউ এম, সাম মানে হচ্ছে অঙ্ক, এস ইউ এম মনে রাখবেন, হ্যাঁ সাম মানে হচ্ছে অঙ্ক। আর এস আরেকটা রয়েছে এস ও এম ই, এখানে লিখলাম এস ও এম ই, এই সাম মানে কিছু, আর যে সাম মানে অঙ্ক সেটা হচ্ছে এস ইউ এম, সাম, মনে রাখবেন হ্যাঁ। এইগুলোকে বলে হচ্ছে সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস। এই সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস গুলা কিন্তু হুম মানে একই রকম সাউন্ড করে, কিন্তু এদের শুনতে একটু আলাদা হয়। সে চা পান করছিল না, কি হবে, হি ওয়াজ নট ড্রিঙ্কিং টি। তাহারা মাঠে খেলছিল, হুম তাহারা মাঠে খেলছিল না। হুম,
দে ওয়ারেন্ট প্লেইং ইন দ্য ফিল্ড। ফিল্ড, আমি রৌদ্রে দৌড়াচ্ছিলাম না। আই ওয়াজ নট রানিং ইন দ্য সান। রানিং ইন দ্য সান। হুম। আচ্ছা দেখেন, শামিম কি ফুটবল খেলছিল না? শামিম কি ফুটবল খেলছিল না? তাহলে এইটাকে আগে অ্যাফার্মেটিভ করেন তো। এটা আগে অ্যাফার্মেটিভ করে নিতে হবে, তাহলে সুবিধা হবে। শামিম ফুটবল খেলছিল না, শামিম ফুটবল খেলছিল। শামিম ওয়াজ প্লেইং ফুটবল, শামিম ফুটবল খেলছিল। এবার এটাকে নেগেটিভ করেন, শামিম ওয়াজ নট প্লেইং ফুটবল। শামিম ওয়াজেন্ট। তারপর। হুম। 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 তারপর কি আছে? সে। হুম। হুম। ধন্যবাদ। আচ্ছা, এই বাক্যগুলো এখান থেকে করবেন। দেখেন, তুমি প্লেটটি ভেঙেছো। ইয়াসিন ভাইয়া পড়েন, মিমাপা অনেকগুলো বলেছে। আমির ভাইয়া শুনতে পারছেন? এগুলো পড়তে পারবেন? দেখে দেখে একটু ট্রান্সলেট করতে পারবেন? কথা বলতে গেলে কিন্তু আমাদের জিটিএম মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথডে বেশি ভালো কথা বলা যায়। ট্রান্সলেশন, আমরা বাঙালি মানুষ, এই বাঙালি মানুষ যারা, আমাদের মনে যা বাংলায় আসে সেইগুলো অনুবাদ করা শিখতে হবে। ট্রান্সলেটের বাংলা হচ্ছে অনুবাদ। তো অনুবাদ করতে হবে। তুমি প্লেটটি ভেঙেছো, ইয়াসিন ভাই এখান থেকে পড়েন, চারটা করে বলেন তো। তুমি প্লেটটি ভেঙেছো, তুমি প্লেটটি ভাঙনি, তুমি কি প্লেটটি ভেঙেছো, তুমি কি প্লেটটি ভাঙনি। পড়েন। Okay. Relative, two things. So you have broken the um, ইউ হ্যাভ plate. ব্রোকেন দ্য প্লেট, হ্যাঁ ঠিক বলেছেন। ইউ হ্যাভ Okay. ব্রোকেন দ্য প্লেট। তারপরে বাবা টাকা পাঠিয়েছে। না, ওইটা না, নেগেটিভ বলেন, বাবা ওই টাকা, ওই ওই ওইটা দিয়ে চারটা বলেন। ওটা ওটা দিয়ে চারটে বানাবো। হুম। You have not broken the plate. ইউ হ্যাভ নট ব্রোকেন দ্য প্লেট, ইউ হ্যাভ নট ব্রোকেন দ্য প্লেট। এতবার প্রশ্ন মতো কি হবে? হ্যাভ ইউ ব্রোকেন দ্য প্লেট? Have you broken the plate? আর তারপরে হ্যাভেন্ট, হ্যাভেন্ট ইউ ব্রোকেন দ্য প্লেট। haven't you broken the plate? শেষে কিন্তু জিজ্ঞাসাবাদক চিহ্ন দিতে হবে। এবার 15 নম্বর বলেন, বাবা টাকা পাঠিয়েছে। বাবা টাকা পাঠিয়েছে, father has হুম। sent money. হুম। তারপরে রুনা একটি গান গেয়েছে। হুম। এটা তো প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এটা না, বাবা টাকা পাঠিয়েছে, এটা দিয়ে রুনা চারটা, হ্যাজ, এটা দিয়ে চারটা বলেন। ফাদার হ্যাজ সেন্ট ও মানি। এটা যে হুম। চারটা। হুম। ওকে, ফাদার হ্যাজ নট সেন্ট মানি। না দেখেন, তারপরে এখানে হলো আমি একটু লিখে দেখাই। এই যে শব্দটা বললেন না, সেন্ড নাকি সেন্ড বলেছেন, এটা একটু চারটা। আমি কেন বলি ভার্ব ফর্ম মুখস্থ করবেন, SEND। এটা হচ্ছে B1 ফর্ম, সেন্ড, SEND। ABCD, সেই চতুর্থ অক্ষর হচ্ছে ডি। এই সেন্ড, এটা হচ্ছে V1। আর V2 আর V3 কি হবে জানেন? SENT, টি। হুম। আরেকটা হবে SENT, সেন্ট। হুম। মনে রাখবেন, V2 আর V3 কিন্তু প্রায় সব জায়গায় একই হয়। সেন্ড, সেন্ট, সেন্ট, শেষে ট উচ্চারণ হবে, ট। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাবা টাকা পাঠিয়েছে, ফাদার হ্যাজ সেন্ট হবে, কিন্তু শেষেরটা হবে SENT। লেখার সময় এটা সঠিকভাবে লিখবেন। sent, বাবা টাকা পাঠিয়েছে, ফাদার হ্যাজ সেন্ট মানি। হ্যাঁ, তারপর নেগেটিভ করবো। and দা দিলেও হয়, না দিলেও হচ্ছে। হ্যাঁ, না, তারপর। আচ্ছা, রুনা একটি গান গেয়েছে, রুনা হ্যাজ। রুনা হ্যাজ সিঙ্গিং এ সং। না, সিঙ্গিং হবে কেন? গান সিঙ্গিং এ গেয়েছে, সং, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করেন। না, স্যাং এ সং। হ্যাঁ, এবার ঠিক আছে, রুনা হ্যাজ স্যাং এ সং। তারপর রুমা হ্যাজ নট, নেগেটিভ কি হবে? তারপর নেগেটিভ করবো। হুম। হুম। নেগেটিভ হবে রুনা হ্যাজ নট স্যাং এ সং। হুম। তারপরে এলো, তারপরে ইন্টারোগেটিভ হইবে হইলো হ্যাজ হ্যাজ রুনা স্যাং এ সং। হুম। তারপরে এলো স্যাঙ্গিং না, এখানে স্যাং হবে। হ্যাঁ, উনি সাং বলছে ঠিক। এলো। যাই হোক, উনি স্যাং বলছে। হ্যাঁ, একটু এটা স্লিপ অফ দা টাং, অনেক সময় বলতে গিয়ে ভুল হয়, জানা জিনিসও ভুল হয়। ঠিক বলেছে উনি, রুমা হ্যাজ সাং এ সং। আরেকটা হবে হ্যাজেন্ট রুমা সাং এ সং। আচ্ছা, তুমি ভুল করেছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য কি হবে? তুমি ভুল করেছো, ইউ হ্যাভ ডান এ মিস্টেক। ইউ হ্যাভ ডান এ মিস্টেক। হ্যাঁ, মা
মিস্টেক, ইউ হ্যাভ ডান এ মিস্টেক। মা খাবার রান্না করেছে, কি হবে? মাদার হ্যাজ, The না cook কুকিং হবে না, হ্যাজ দিলে ভার্বের ভিতরই হবে। মাদার হ্যাজ কুকড। হুম, দেখেন এই কুক মানে, হ্যাঁ এটা অবশ্যই জানেন আপনি, তারপরও ভুল হয়ে যায় যে সি ডাবল ও কে, কুক মানে রান্না করা। আর মাদার হ্যাজ কুকড, ভি থ্রি কি হবে? সি ডাবল ও কে ই ডি। মাদার হ্যাজ কুকড রাইস, মা বিরিয়ানি রান্না করেছে। মাদার হ্যাজ কুকড বিরিয়ানি। বালিকাটি একটি ছবি এঁকেছে। দ্য গার্ল হ্যাজ, এখান থেকে বলেন বালিকাটি ছবি এঁকেছে। দ্য গার্ল হ্যাজ ডিউ ড্রন, কি হবে? Balik draw. গার্ল হ্যাজ ড্রন এ পিকচার, দ্য গার্ল হ্যাজ ড্রন এ পিকচার, বালিকাটি একটি ছবি এঁকেছে। The girl has drawn a picture. বালিকাটি একটি ছবি আঁকেনি, হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ Sir, ইয়াসিন বলে ভাইয়া দেবো। পড়ে যান, হ্যাঁ ভাইয়া পড়েন। ওকে, তারপরেটা করবো স্যার, না এটাই নেগেটিভ করবো? আচ্ছা পরেগুলো পড়ে যান, আমরা স্টেশনে পৌঁছিয়েছি। আমরা স্টেশনে পৌঁছেছি। উই হ্যাভ স্টেশনের, উই হ্যাভ পৌঁছেছি স্যার, এটার ইংলিশে কি? হ্যাঁ, এই জন্য ভার্ব গুলো মুখস্থ করবেন, হ্যাঁ। আমি এই ভার্ব ফর্ম দিয়ে দিচ্ছি, আজকে নতুন শীট দিচ্ছি, এগুলো পড়বেন। পৌঁছানো ইংরেজি হচ্ছে রিস, আর ই এ সি এইচ, কি হবে? আর ই এ সি এইচ, আর ই এ সি এইচ, রিস মানে পৌঁছানো। আর এরপরে পৌঁছিয়েছি, দেখেন যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এরপরে ইডি যোগ করতে হবে, আর ই এ সি এইচ ই ডি, রিস্ট। উই হ্যাভ রিস্ট স্টেশন, বা উই হ্যাভ রিস্ট স্টেশন, আমরা স্টেশনে পৌঁছিয়েছি, হ্যাঁ। সে ভাত খেয়েছে, কি হবে? হি হ্যাভ ইটেন রাইস, নাকি হ্যাজ? হি, হ্যাঁ হির পরে হ্যাভ দেওয়া যাবে না, হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে। আচ্ছা যদি বলি সে ভাত খায়নি, দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভে একটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভে একটা নি বা নাই আসে, সে ভাত খায়নি বা খায় নাই, হি হ্যাজ নট ইটেন রাইস। দেখেন যত বেশি ট্রান্সলেশন পড়বেন, তত বেশি আপনার কথা বলার দক্ষতা বেড়ে যাবে। ট্রান্সলেশন করতে হবে খুব বেশি পরিমাণে। হুম, আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আই হ্যাভ ডান দা সাম। আমি অঙ্কটি করেছি, আই হ্যাভ ডান দা সাম। তোমরা গোলমাল করনি, শিশুটি এখনো ঘুমোয়নি। এগুলো একটু লিখবেন, ইয়াসিন ভাই তো আগে খুব ভালো লিখতেন, হ্যাঁ। হ্যাঁ এগুলো একটু লিখবেন, লিখে এই হোমওয়ার্ক গুলো আমাকে একটু পাঠাবেন। হোমওয়ার্ক যে যত বেশি করবেন, তার কিন্তু এই কথা বলার দক্ষতাটা বেড়ে যাবে। দেখেন এগুলো একটু বলি। আমার একটু সাহায্যের প্রয়োজন, আপনি বলছেন যে স্যার আমার একটা সাহায্যের প্রয়োজন, আমি বললাম কি সাহায্য? আপনি বললেন স্যার ভার্ব ফর্মের শীটটা একটু পাঠাই দিবেন। আমি বললাম অবশ্যই দিব। তাহলে এটা হচ্ছে কি, আই নিড সাম হেল্প, আমার একটু সাহায্যের প্রয়োজন। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড। দেখেন এর অর্থ কি, তুমি কি আমাকে একটা হাত দিতে পারবে, হাত। কিন্তু এটা হচ্ছে ভাবানুবাদ করতে হবে, এখানে যা লেখা আছে ঠিক সেইভাবে যদি বাংলা বলি, তাহলে কি হয়? ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড, এর অর্থ হচ্ছে তুমি কি আমাকে একটি হাত দিতে পারবে, হাত। কিন্তু হাত কি কারো কেটে দেওয়া যায়? অর্থাৎ এখানে হাত বাড়ানো, সাহায্যের হাত। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? ক্যান ইউ গিভ মি আ হ্যান্ড। আমি কি একটু উপকার চাইতে পারি? ক্যান আই আস্ক এ ফেভার, ফেভার মানে করুণা, ফেভার এফ এ ভি ও আর, ক্যান আই আস্ক এ ফেভার, আমি কি একটু উপকার চাইতে পারি? তুমি কি আমার একটা উপকার করতে পারবে? কুড ইউ ডু মি এ ফেভার। হুম, আমাকে একটু সাহায্য করো, করবে কি? লেন্ড মি এ হ্যান্ড, আমাকে একটা হাত ধার দাও, লেন্ড মানে ধার দেওয়া, হাত ধার দাও মানে কি আমাকে সাহায্য করো। লেন্ড মি এ হ্যান্ড উইথ দিস উইল ইউ, করবে কি? তুমি কি সাহায্য করতে পারো, ক্যান ইউ হেল্প মি। দেখেছেন, এই বাক্যগুলো কিন্তু আমরা এইভাবে পড়বো। আরো আছে দেখেন, তাকে ডেকে পাঠাও, সেন্ড ফর হিম, সেন্ড ফর হিম। সময়ানুবর্তী হও, আমরা অনেকেই সারা দিন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকমের বন্ধু বান্ধবের সাথে সময় কথা বলে ব্যয় করি, তাই না? তো বলছে সময় অনুবর্তী, সময়ানুবর্তী হও, অর্থাৎ সময় সম্পর্কে সচেতন হও। কি হবে? বি পাংচুয়াল, কি বলতে হবে বলেন? বি পাংচুয়াল, মনে রাখবেন পাংচুয়াল। হুম, ফিরে এসো বা ফিরে যাও, গো ব্যাক। আপনি একজনকে একটা কাজ করতে পাঠিয়েছেন, ঠিকঠাক ভাবে করতে পারেনি, তাই তাকে বলছেন ফিরে যাও, গো ব্যাক। যত্ন নিবেন, টেক কেয়ার। অবশ্যই কাম ব্যাক হবে, হ্যাঁ।
এইগুলো দেখেন আমরা কথার ভিতরে ব্যবহার করবো আজকেই। যত্ন নিবেন, টেক কেয়ার। মনে করেন কেউ চলে যাচ্ছে আপনার কাছ থেকে বিদায় নিয়ে, আপনি তাকে ইংলিশে বলছেন প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ। আপনি আপনার স্বাস্থ্যের যত্ন নিবেন দয়া করে। নিজের কাজ নিজে করো, ডু ইওর ওন ওয়ার্ক। আমরা এটা প্রায় দেখবেন আমি ব্যবহার করি, ডু ইওর ওন ওয়ার্ক। নম্রভাবে কথা বলো। মনে করেন আপনার সামনে কেউ উচ্চ বাচ্চস্বরে খুব গালিগালাজ করে খুব রূঢ়ভাবে কথা বলছে, আপনি তাকে বলবেন টক পোলাইটলি, টক পোলাইটলি, টক পোলাইটলি। ধূমপান বন্ধ করো, বা এখানে ধূমপান নিষিদ্ধ। দেখবেন ট্রেনের ভিতরে বাসের ভিতরে লেখা থাকে স্টপ স্মোকিং বা নো স্মোকিং। হুম, নো স্মোকিং, ধূমপান বন্ধ করো, স্টপ স্মোকিং। তোমার চাল চলন শুধরাও, মেইন্ড ইওর ওয়েজ। অতিথিদের আপ্যায়ন করো, এন্টারটেইন দ্য গেস্ট। এন্টারটেইন মানে আপ্যায়ন করা। শীঘ্রই এসো, খাম সুন। চুপ থাকো, বি কোয়াইট। চুপ থাকো, কি হবে? বি কোয়াইট। নাড়াচাড়া করবেন না, ডোন্ট মুভ, ডোন্ট মুভ। দেখেছেন? তাহলে এইভাবে এই বাক্যগুলো আমরা, এগুলো আমাদের প্রতিনিয়ত লাগে কিন্তু কথা বলতে গেলে। একজনের সঙ্গে দেখা হয়েছে, তাকে আপনি বলছেন হাউ আর ইউ, হুম, বা হাউ আর ইউ গোয়িং অন, কি খবর, হোয়াটসঅ্যাপ। দেখেন এটা কি বলবেন, হোয়াটসঅ্যাপ। এটা হচ্ছে হাউ, এটা ভুল আছে একটু, এখানে বলবেন হাউ আর ইউ। হুম, এখানে কি খবর, হোয়াটসঅ্যাপ। নতুন কি খবর, হোয়াটস নিউ। দেখেন, হোয়াটস নিউ বা হোয়াটস নিউজ। হুম, কেমন চলছে, হোয়াটস গোয়িং অন, হোয়াটস গোয়িং অন। তোমাকে দেখে ভালো লাগলো, গুড টু সি ইউ। দেখছেন, অনেকে বলে না তোমাকে দেখে আমার মনটা খুবই ভালো হয়ে গেল, গুড টু সি ইউ। জীবন কেমন কাটছে, হাউ ইজ লাইফ, হাউ ইজ লাইফ। তোমার দিনকাল কেমন যাচ্ছে, হাউ ইজ ইয়োর ডে। অনেক দিন পর দেখা, ইট ইট হ্যাজ বিন আ লং টাইম। এতদিন কোথায় ছিলে, হাউ লং হ্যাজ ইট বিন। হুম, এগুলো আমরা এইভাবে বলতে পারি। তারপর দেখেন বলা হচ্ছে, হুম হুম, কোনটা? আচ্ছা, ওটা আমি দেখে তারপরে ওখানে আমি হোয়াটসঅ্যাপে রেকর্ড করে বা জানিয়ে দিব। ইয়াসিন ভাইও বলবেন, মিমাপু কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাচ্ছে প্রেজেন্টেশন, আপনিও পাঠাবেন। একটা প্রেজেন্টেশন পাঠাবেন যে দ্য মেরিটস অফ ডিমেরিটস অফ ইউজিং সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া ব্যবহারের সুবিধা এবং অসুবিধা, অনেক কথা বলা যায় এটার উপরে। অর্থাৎ আমরা দেখবেন এই যে বাসায় বসে ঘরে বসে, হুম, বলেন তো, হ্যাঁ অনেক আগ্রহ আপনার, বলেন, খুব ভালো, বলেন। হুম হুম, আই উইল টক, আই উইল টক টুডে অ্যাবাউট মাই ফ্যামিলি। অ্যাবাউট মানে সম্পর্কে বা নিয়ে, পরিবার সম্পর্কে বা পরিবার নিয়ে। আই উইল টক, আমি কথা বলবো, টুডে আজ, অ্যাবাউট মাই ফ্যামিলি, অ্যাবাউট মাই ফ্যামিলি। ডিয়ার অডিয়েন্স, প্রিয় দর্শক বৃন্দ, এট ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস টু মাই অনারেবল মডারেটর স্যার। তারপর শুরু করবেন যে আই হ্যাভ আ নাইস ফ্যামিলি, দিস ইজ আ নিউক্লিয়ার ফ্যামিলি। যদি বড় পরিবার হয়, দিস ইজ অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি। আই ফিল ভেরি কমফোর্ট ইন দিস ফ্যামিলি। আমি আমার পরিবারে খুব আরাম অনুভব করি। মাই অল মাই ফ্যামিলি মেম্বার্স আর ভেরি লয়াল অর গুড। আমার পরিবারের সকল সদস্যরা খুব অনুগত, খুব সহজ সরল, তারা খুব ভালো। হুম, তারপর বলতে পারেন যে এভরিডে উই ইট সাম ডেলিশিয়াস ফুড বিকজ নিউক্লিয়ার ফ্যামিলি কস্টস ভেরি লিটিল। আমরা প্রতিদিন পুষ্টিকর খাবার খাই কারণ ছোট পরিবারে খরচ কম। মনে করেন পরিবারে যদি 10 থেকে 12 জন সদস্য হয়, একটা মাছ কিনে আনলেন, রুই মাছ বা কাতলা মাছ, তাহলে এই মাছটা কয়বার হবে, এক বেলা বা দুই বেলা খাইলে শেষ হয়ে যাবে, যাবে না? কিন্তু যদি ছোট পরিবার হয়, তাহলে ওই মাছটি আপনি বেশ কয়েকবার খেতে পারবেন। আপনার পরিবারে যে কোনো জিনিস অল্প একটু বাজার থেকে কিনে আনলে সবাই মিলে ভরপুর খেতে পাচ্ছেন, কিন্তু বড় পরিবারে এটা হবে না। আবার বড় পরিবারে কিছু সুবিধাও আছে, যেমন বড় পরিবারের সবার ভিতরে একটা মিল মহব্বত থাকে, এখানে একজন অপরের বিপদ আপদে এগিয়ে আসতে পারে, তাই না? পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, অনেকেই রয়েছে। হ্যাঁ, অনেক সুবিধা অসুবিধা দুই জায়গাতেই রয়েছে। তো ফ্যামিলি নিয়ে কথা বললে হয়, আপনারা প্রথমে ফ্যামিলি নিয়ে কথা বলেন, হ্যাঁ, ফ্যামিলি নিয়ে কথা বলাটা বেশি ভালো হবে। এখন ইনস্ট্যান্ট আমরা একটু বলবো, তো এটা একটু শেষ করি। হ্যাপি বার্থডে টু ইউ, তোমাকে শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ। হুম, বলা হচ্ছে এই দিন বারবার ফিরে আসুক, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দিস ডে।
মেনি মেনি হ্যাপি রিটার্নস, এই দিন বারবার ফিরে আসুক, অফ দিস ডে, তোমার জন্মদিনটি আনন্দময় হোক, হ্যাভ এ লাভলি বার্থডে, হ্যাভ এ লাভলি বার্থডে, আপনাকে সুখী এবং আনন্দময় জন্মদিনের শুভেচ্ছা জানাই, উইশিং ইউ, উইশিং ইউ আ হ্যাপি অ্যান্ড চেয়ারফুল বার্থডে, আপনার দিনটি দুর্দান্ত মুহূর্তময় হোক, মে ইয়োর ডে বি ফিল্ড উইথ গ্রেট মোমেন্টস, তোমার জন্য বহু বছরের আনন্দ এবং ভালোবাসা রইল, উইশিং ইউ মেনি ইয়ার্স অফ জয় অ্যান্ড লাভ, অনেকভাবে এই কথাগুলো বলা যায়, সকল সুখ আপনার প্রাপ্য বা আপনার হোক, ইউ ডিজার্ভ অল দ্য হ্যাপিনেস, আমরা অনেক কিছু বলে কিন্তু প্রিয়জনদেরকে উইশ করি। তো আমরা এখন মাই ফ্যামিলি নিয়ে যে যা পারি একটু বলবো, যার পরিবার যেমন ঠিক সেইভাবে বলবেন। আমি প্রেজেন্টেশনটাকে একটু সামনে এনে দিব, প্রেজেন্টেশনটা দেখে দেখে একটু বলবেন। হুম হুম বলেন। তাহলে এখানে আপনি বা আপনারা ইংরেজি হচ্ছে ইউ, আপনি বা আপনারা ইংরেজি হচ্ছে ইউ, তাহলে বলতে হবে হাউ আর ইউ অল, আপনারা সবাই কেমন আছেন। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো দেখেন, ফ্যামিলি নিয়ে কথা বলবেন, এখন ফ্যামিলি নিয়ে কথা বলতে গেলে আমাদের শুরুতেই তো এটা বলতে হয়, তাই না? গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ ইয়াসিন, at first I would like to thanks my honorable moderator. হুম আই অ্যাম ইসরাত জাহান মিম, ওইটা বলতে পারবেন, বা আই অ্যাম মিম বিফোর ইউ, আপনাদের সামনে আমি মিম দাঁড়িয়ে আছি বা মিম কথা বলছি। হুম আর শেষটা এইভাবে নামাবেন, এক বাক্যে শেষ করবেন, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। এই বাক্যগুলো এইভাবে বলবেন। তো এখানে বলেন গুড আফটারনুন ইউ এভরিওয়ান। হ্যাঁ বলেন, মিম আপু বলেন। আপনি যতটুকু পারেন, এখানে আমরা সবাই নিজেরা নিজেরা, ভুল হলে কোনো সমস্যা নাই, বলেন। গুড আফটারনুন। Assalamu alaikum. Good afternoon, everyone. How are you? হ্যাঁ ঠিক আছে, বলেন হাউ আর ইউ অল। First, I would like, হচ্ছে, বলেন। sir, হুম ঠিক আছে। for giving me such chance to say a few words about the selected topic in front of you. Today's topic is my family. Dear audience, my family members, hi. My father-in-law, mother-in-law, me, my husband, and my son. My son's name Megba. Her is 2 years 5 months. My husband lives in Saudi Arabia. He foreigner 5 years. We are living my homeland. Alhamdulillah, we are happy family. Dear sir, I am giving you thanks for inviting me. Good. থ্যাংক ইউ, যেটুক বলেছেন অনেক ভালো। এখানে এখন বাক্য বাড়াতে হবে, কিভাবে বাড়াবেন? যে এখানে বলতে পারেন যে আমি আমার পরিবার নিয়ে সুখে রয়েছি, তারপরে যে বলেছিলাম ছোট, হ্যাঁ যে বাক্যগুলো বলেছেন এগুলো দিস অল আর কারেক্ট, এখানে কি করতে হবে? বাক্যগুলো আরো বৃদ্ধি করতে হবে, হ্যাঁ আরো বাড়াতে হবে। এখানে বলতে পারেন যে আমি প্রতি শুক্রবারে আমার পরিবারকে নিয়ে ঘুরতে যাই, তারপর আমি আমার পরিবারকে নিয়ে সুখে আছি, মাঝে মাঝে আমাদের পরিবারে অনেক আত্মীয় স্বজন আসে, পরিবার সম্পর্কে তুলে ধরবেন যে আপনার পরিবার কি, এটা আগে বাংলায় বলেন প্রয়োজনে। ইয়াসিন ভাই একটু বলবেন আজকে পরিবার সম্পর্কে, যে আপনার পরিবারটা কেমন, হাউ ইজ ইউর ফ্যামিলি। বলুন, শুরু করুন। হুম আপনি আপনার মতো বলেন, সমস্যা নাই, হ্যাঁ। Assalamualaikum, good afternoon. Yeah, Assalamualaikum, good morning, everyone. Today I am going to talk about my family. তারপরে তারপরে বলা যায়, বলা যায় যে মাই ফ্যামিলি ইজ আ হ্যাপি ফ্যামিলি, মাই ফ্যামিলি ইজ আ নিউক্লিয়ার ফ্যামিলি আর স্মল ফ্যামিলি। তারপর বলতে পারেন আই, মাই লিটল সিস্টার অ্যান্ড মাই প্যারেন্টস, হ্যাঁ আমি, আমার ছোট বোন এবং আমার পিতামাতা, মনে করেন আপনি দেশে আছেন, চারজনের পরিবার, আপনি, আপনার বোন আর আপনার মা বাবা। তারপর বলবেন উই আর এ হ্যাপি ফ্যামিলি, উই ইট এভরিডে ভেরি ডেলিশিয়াস or nutritious food in our family. Sometimes or weekends, in the weekends we go out for a walk, আমরা ছুটির দিনগুলোতে ঘুরতে যাই। মাই মাদার টেক্স কেয়ার অফ মাই ফ্যামিলি, আমাদের পরিবারের দেখাশোনা করে আমার মা। মাই ফাদার ইজ আ ফার্মার,
আর বলতে পারেন মাই ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, আই গো টু স্কুল রেগুলারলি, there are there is a reading room and I sit to read every morning and evening. I love my family. All of the members of my family are happy. আমাদের পরিবারের আমরা সবাই খুব সুখী। আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ, আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। দেখেন, আমি যে কথাগুলো বলছি আপনারা মনে করতে পারেন যে স্যার কিভাবে এইভাবে বলছে। তো এটা কিভাবে বলি, এই যা যা বলতে চাচ্ছি আমার সেকেন্ডের ভিতরে, মাইক্রো সেকেন্ড, অতি দ্রুত ব্রেনের ভিতরে চলে আসে, বাংলাতে আসে আগে, আর ওইগুলো আমি ইংলিশে ট্রান্সলেশন করে দেই। আপনাদেরও কিন্তু তাই করতে হবে, এখানে আর কোনো জাদু মন্ত্র বিদ্যা লাগবে না। অর্থাৎ এই যে বললাম যে আমি আমার পরিবারকে খুব ভালোবাসি, তো এই কথাটা প্রথমে কিন্তু আমার বাংলায় আমার ব্রেনে আসছে, চলে আসছে। তাহলে আমি আমার পরিবারকে খুব ভালোবাসি কি হবে, আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ। আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ। আমি আমার এই যে বললাম যে আমার মা আমার পরিবারের, আমাদের পরিবারের দেখাশোনা করে, আমার আব্বু তো বাইরে চাকরি করে, সে সময় দিতে পারে না। তাহলে মাই মাদার টেক্স কেয়ার, এখানে টেক্স কেন হলো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, আর মাই মাদার হচ্ছে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে টেক্স কেয়ার হয়েছে। তিনি মানে হ্যাঁ, এটা তাহলে এটা মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, তিনি একজন গৃহিণী। হুম, সি টেক্স কেয়ার অফ মাই ফ্যামিলি, সে পরিবারের দেখাশোনা করে। হ্যাঁ, দেখেন এই বাক্যগুলো মনে রাখবেন যে সি ইজ এ হাউস ওয়াইফ, তিনি একজন গৃহিণী। এই কথাগুলো মানে সাধারণ যে কমন সেন্টেন্স গুলো মুখস্থ করে ফেলবেন, এইগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো এইগুলো ব্যবহার করতে গেলে দেখেন আমি কিভাবে বলেছি, এই ভার্ব ফর্মটা আমি আজকে নতুন একটা শিট দিচ্ছি, ভার্ব ফর্মগুলো আপনারা একটু রিডিং পড়বেন, দেখবেন মুখস্থ হয়ে যাবে। পারলে এগুলো অজানা, বেশিরভাগ দেখবেন আপনাদের জানা শব্দ, আর যেগুলো অজানা সেগুলো একটু খাতায় লিখবেন। ভার্ব মুখস্থ করার এটা সব থেকে। হুম। হুম।